স্বাধীনতার ৫৩ বছর পরও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনা হিসাব আজও অমীমাংসিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ ২ যুগ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদে গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানের অর্থনীতি। ১৯৭১ সালের আগে সমগ্র পাকিস্তানের সম্পদের বড় একটি অংশই ছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের। কিন্তু একসাথে থাকলেও আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং দেশ আলাদা হয়ে যাওয়ার পর পাকিস্তান আমাদের প্রাপ্য সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। পাকিস্তানের কাছে বাংলাদেশ কত টাকা পায় এবং সেই টাকা পাকিস্তান আদৌ দিতে পারবে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদ এবং আয় মূলত পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। বৈদেশিক ঋণ, রাজস্ব এবং শিল্প খাতে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের অবদান বেশি থাকলেও আমাদেরকে বারবারই ঠকানো হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান শুধু বাংলাদেশের অস্তিত্বই ধ্বংস করতে চায়নি, সেই সাথে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার সকল পদক্ষেপ নিয়েছিল। প্রথমত, তৎকালীন পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের ৭০% আসত পূর্ব পাকিস্তানের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি থেকে। সে সময় পাট ছিল বিশ্বের অন্যতম মূল্যবান রপ্তানি পণ্য, যা পাকিস্তানে শুধুমাত্র বাংলা অঞ্চলে উৎপাদিত হতো। পশ্চিম পাকিস্তানে কোনো পাট উৎপাদন হতো না। সম্পূর্ণ এই অঞ্চলের অবদান রপ্তানি আয় সমৃদ্ধ হলেও বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমে জমা হতো এবং পূর্ব পাকিস্তান তার খুব সামান্য ব্যবহার করতে পারত। এই বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থাই তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছিল। ১৯৭১ সালের আগে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় $৪.৩২ বিলিয়ন। জনসংখ্যার ভিত্তিতে যদি এই রিজার্ভ ভাগ করা হয় তবে পূর্ব পাকিস্তানের ন্যায্য অংশ প্রায় $২.৪ বিলিয়ন হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, অবকাঠামো এবং শিল্প খাতেও পূর্ব পাকিস্তানের অংশীদারিত্ব ছিল। রেলওয়ে, বিমান পরিবহন ও টেলিযোগাযোগ সহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল বিশাল। তবে এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা ও মুনাফা মূলত পশ্চিম পাকিস্তানের হাতে থাকত। তৃতীয়ত, পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের চেয়ে উচ্চ হারে ট্যাক্স প্রদান করলেও সেই টাকার বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো। রাজস্ব এবং ব্যয়ের এই বৈষম্য পূর্ব পাকিস্তানকে আর্থিকভাবে দুর্বল করে তোলে। পাকিস্তানের কাছে বাংলাদেশের যে পাওনা ৫৩ বছর পর হিসাব করলে বার্ষিক ৬% সুদ সহ সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় $৯,৪৩৪ বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১,৩২,০৩৬ কোটি টাকারও বেশি। ১৯৭৪ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে $৪০০ কোটি পাওনা দাবি করেন, কিন্তু ভুট্টো সেই দাবি কৌশলে এড়িয়ে যায়। ২০২৪ সালে D8 সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও ৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন, কিন্তু শেহবাজ শরীফ বিষয়টি অত্যন্ত কৌশলে এড়িয়ে যান। আন্তর্জাতিক আইন অনুযায়ী যখন একটি রাষ্ট্র বিভক্ত হয় বা কোনো অঞ্চল নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন সম্পদ এবং দায় দেনার সমান ভাগাভাগি নিশ্চিত করার একটি রাজনৈতিক ও আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় স্টেট সাকসেশন বা রাষ্ট্রের উত্তরাধিকার। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় দুই রাষ্ট্রের সম্পদ এবং দায় দেনার ভাগাভাগি আন্তর্জাতিক নীতির ভিত্তিতে সম্পূর্ণ হয়েছিল। তেমনিভাবে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতার পর এই নীতি প্রয়োগ করা উচিত ছিল, কিন্তু পাকিস্তান সেই সম্পদ বাংলাদেশকে হস্তান্তর করেনি, যা সরাসরি আন্তর্জাতিক নীতির লঙ্ঘন। উত্তরাধিকার সূত্রের বাইরেও পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশে আরও বহু টাকা পাওনা রয়েছে। ১৯৭০ সালে বাংলাদেশের ভোলায় ঘূর্ণিঝড় গৌগি আঘাত হেনেছিল, যা তখন পর্যন্ত রেকর্ডভুক্ত ঘূর্ণিঝড় সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি ছিল সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। সে সময় পূর্ব পাকিস্তানে প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু এবং শত শত কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতির পরও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি, বরং আন্তর্জাতিক ত্রাণ হিসেবে $২০০ মিলিয়ন সাহায্য এসেছিল।
হয়েছিল। সেই ত্রাণের টাকাও আত্মসাৎ করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময় স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখাকে পাকিস্তানের লাহোরের শাখায় স্থানান্তর করা হয়। এসবের বাইরে 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর পূর্বে পাকিস্তানের আয় এবং সম্পদের প্রায় $2 মিলিয়ন সরাসরি পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছিল। এছাড়াও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ এবং লুটপাটের ক্ষতিপূরণ পাওনা অন্তর্ভুক্ত হওয়া উচিত। এই পাওনা কেবল অর্থনৈতিক হিসাবে নয়, এটি সম্পূর্ণ তথা বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের পাওনা 3টি উপায়ে আদায় করা সম্ভব। উপায়গুলো হলো কূটনীতিক আলোচনা, আন্তর্জাতিক ফোরামে আলোচনা এবং ইতিহাস ও নথিপত্রের প্রমাণ উপস্থাপন। প্রথমেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনা করে দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করা উচিত। যদি কূটনীতিক আলোচনা ব্যর্থ হয় তবে আন্তর্জাতিক ফোরামে যেমন আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতিসংঘের মাধ্যমে এই দাবির বিষয়টি আইনি লড়াই করা যেতে পারে। তথ্য উপাত্ত হিসেবে এবং নথি ব্যবহার করে প্রমাণ করা যেতে পারে যে পাকিস্তানের এই সম্পদ আদতে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের এ ধরনের দাবির বিষয়ে আদালতে হাজির হওয়ার নজির রয়েছে। যেমন ইরাক কুয়েত দখল করার পর জাতিসংঘের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করেছিল কুয়েত। ইরিত্রিয়া ও ইথিওপিয়া দেশ দুটি বিভক্তির পর তাদের সীমান্ত সম্পদ দায় দেনার ভাগাভাগিও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল। কিন্তু কঠিন বাস্তবতা হলো একটি দেশের সরকার ক্ষমতায় থাকার সময় তাদের কোনো ভুল সহজেই শোধরাতে চায় না। সেখানে আজ থেকে 53 বছর আগে পাকিস্তান সরকারের লুটপাটের দায় বর্তমান পাকিস্তান সরকার কিছুতেই নিতে চাইবে না। সেই সাথে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করার মতো রাজনৈতিক ঐক্য পাকিস্তানের নেই। বাংলাদেশের পাওনা পরিশোধ করা তো দূরের কথা, 2016 সালে পাকিস্তান সরকার উল্টো বাংলাদেশের কাছ থেকেই পাওনা দাবি করে। পাকিস্তানের একটি প্রতিবেদনে বলা হয়, তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের কাছ থেকে যে পরিমাণ অর্থ পাওনা ছিল বর্তমান বাজার দর অনুযায়ী যার মূল্য প্রায় 700 কোটি টাকা। তবে বাংলাদেশের একটি হিসেব থেকে জানা যায় পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে 108 কোটি টাকা পাওনা ছিল। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। দেশটি উচ্চ ঋণ, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক মুদ্রার রিজার্ভের ঘাটতি সহ নানামুখী সমস্যার সম্মুখীন। বর্তমানে পাকিস্তানের জিডিপি $338.44 মিলিয়ন আর বাংলাদেশের জিডিপি $437.4 মিলিয়ন। তাছাড়া পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। 2026 সালের জুনের মধ্যে পাকিস্তানকে $77.5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে। এছাড়াও 2024 সালে IMF এর কাছ থেকে $7 বিলিয়ন ঋণ পেয়েছে পাকিস্তান। সেই অর্থ পরিশোধের একটি বাড়তি চাপ রয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলেও পাকিস্তানের পক্ষে $94 বিলিয়ন পরিশোধ করা অত্যন্ত কঠিন। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম, ঋণের বোঝা বেশি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা তাদের জন্য প্রায় অসম্ভব। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার সীমাবদ্ধতার কারণে তারা হয়তো সরাসরি ক্ষতিপূরণ দিতে সক্ষম হবে না। তবে পাওনা আদায়ের দাবি নিয়ে বাংলাদেশের উচিত পাকিস্তানের ওপর একটি কূটনীতিক চাপ সৃষ্টি করা। এর মাধ্যমে ভারতের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার একটি অংশ কৌশলগতভাবে বাংলাদেশের নিরাপত্তায় ব্যবহার করার জন্য পাকিস্তানকে রাজি করানো যেতে পারে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং দূরদর্শী একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।